আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাই কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো রয়েছেন। তবে আমি বেশি একটা ভালো নেই, কারণ এই যে আমার মাথায় দেখতেছেন একটি হেলমেট, যার মধ্যে ধানের শীষ, এই যে আমার শার্ট দেখতেছেন, যে ভিন্ন রকমভাবে আমি কয়েকদিন থেকে ধানের শীষ মার্কার প্রচারণা করেছি, মানুষের কাছে ভোট চেয়েছি। তো এটি আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, যে যার ফলে কে বা কারা আমার ছোট্ট একটি ফেসবুক পেজ ছিল, যার মধ্যে আমি দীর্ঘ কয়েক মাসে অনেক ভিডিও দিয়েছি এবং অনেক পরিশ্রম করেছি। তো কে বা কারা কি কারণে আমি জানি না, তবে মনে হচ্ছে যে এই নির্বাচনী প্রচার করার কারণে আমার পেজটি গতকাল থেকে উধাও হয়ে গেছে। আমি আর আজ অবধি খুঁজে পাইনি। তো এমন অবস্থায় আমি আরেকটি নতুন পেজ আজকে খুললাম, যে পেজটির নাম হচ্ছে মিলন চাচা। তো এই পেজে সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। তো এগুলো আপনাদেরকে দেখানোর কারণ হলো এটি। যাই হোক, এখন আমি এগুলো খুলে রাখছি, আরেকটু কথা বলবো আরেকটি ট্রেন্ডিং বিষয় নিয়ে। আমি এগুলো একটু এখন খুলছি। বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে বাংলাদেশের বর্তমানে সবচাইতে ট্রেন্ডিং বিষয়। যদিও নির্বাচন এখন ট্রেন্ডিং বিষয়, কিন্তু তার চাইতেও আরেকটি বিষয় অনেক ট্রেন্ডিং হয়ে দাঁড়িয়েছে। সেটি হচ্ছে এই যে 11 বছরের মোহনা নামের মেয়েটি, যার দেশের বাড়ি হচ্ছে উত্তরবঙ্গের পঞ্চগড় জেলায়, যার মা নেই, মা মারা গিয়েছে অনেক ছোট থাকতে। তাদের কাছে মানুষ হয়, বাবা একজন হোটেল শ্রমিক, গরিব মানুষ, থাকে তারা ঢাকাতে। তো তার নাম হচ্ছে গোলাম মোস্তফা। সে সবসময় ভেবেছে, মেয়ের কথা চিন্তা ভাবনা করেছে, মেয়েটি যাতে ভালোভাবে মানুষ হতে পারে, ভালো একটি ফ্যামিলির সাথে বড় হতে পারে, কোনো খাবার দাবার এরকম কোনো কিছু কাপড় চোপড়ের অভাব না হয়। যার ফলেই সে যোগাযোগ করেছে ঢাকায়, যে ভালো একটি বাসায় তাকে কাজের মেয়ে হিসেবে রাখার জন্য, মেয়েটিকে ভালোভাবে মানুষ করার জন্য। তো তার কথা হয়েছিল একজন সিকিউরিটি গার্ডের সাথে। আর এই সিকিউরিটি গার্ড ছিলেন বাংলাদেশ বিমানের এমডির বাসার সিকিউরিটি। সে বলেছে, ঠিক আছে ভাই, আপনি আপনার মেয়েকে নিয়ে আসেন, কোনো সমস্যা নেই। মানে আমাদের ম্যাডাম খুব ভালো মানুষ, স্যার খুব ভালো মানুষ। তার কথায় আশ্বস্ত হয়ে এই গোলাম মোস্তফা তার এই ছোট্ট 11 বছরের মেয়েটিকে তার পরের দিন যথারীতি সে নিয়ে আসে, এবং বিমানের এমডির উত্তরার বাসাতে বিমানের এমডির স্ত্রীর কাছে বুঝিয়ে দিয়ে যায়, এবং অনেক আকুতি মিনতি করে দিয়ে যায় যে ম্যাডাম আপনার মেয়ে হিসেবে দেখবেন। এবং সেই মহিলাও তাকে কথা দিয়েছিল, হ্যাঁ আমার মেয়ের মতোই মানুষ হবে, কোনো সমস্যা নাই, ও তো ছোট মানুষ, শুধু আমার বাচ্চাটাকে দেখাশোনা করবে, তার সাথে খেলা করবে, এতটুকুই তার কাজ, তার খাবার দাবারের কোনো সমস্যা হবে না। তাকে আমরা বড় হলে তার ভালো একটা জায়গায় আমরা বিয়ের ব্যবস্থা করে দিব, এবং তাকে ভালো কাপড় চোপড় সবসময় পাবে। আপনি প্রতি মাসে বা প্রতি বছরে কাপড় চোপড় টাকা পয়সা আপনাকে আমরা ভালো অ্যামাউন্ট দিব। এই কথায় সে আশ্বস্ত হয়ে তার মেয়েকে কিন্তু রেখে যায়। রেখে যাওয়ার পরের দিন থেকেই এই মেয়েটি জানি না, বা মেয়েটিও বলতে পারে না কিন্তু, যে আসলে তার কি কাজে এই বিমানের এমডির স্ত্রী অখুশি হয়ে যায়। এবং সেই দিন থেকেই চলতে থাকে তার উপর অমানসিক, পাশবিক এবং নরপৈশাসিক নির্যাতন, যে নির্যাতনের ভাষা বলার মতো না। আপনারা সবাই দেখেছেন মেয়েটির ভিডিও। মেয়েটি এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, কিন্তু শহীদ সৈয়দ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজে, গাজীপুরে। আসলে কি বলবো, ভিতর থেকে কথা আসে না, তারপরেও বলতে হচ্ছে। দীর্ঘ 8 মাস এইভাবে মেয়েটির উপর অত্যাচার চালায়। কি অত্যাচার করে নাই, তার হাত দিয়ে, এদিক দিয়ে, তার পিছনে, পেটে, তার পা গুলো দিয়ে, তার এই গলায়, তার মুখে, চোখের নিচ দিয়ে বিভিন্ন জায়গায় তারা আঘাত করেছে। এইভাবে থেতলে দিছে, পীড়ার উপর রেখে এইভাবে থেতলানো হয়েছে। বিভিন্ন জায়গায় গরম খুন্তি দিয়ে ছেঁকা হয়েছে। তারপরে মেয়েটিকে রাখা হয়েছে বাথরুমে বন্দি করে, সে যাতে বাহিরে না আসতে পারে, কাউকে কোনো কিছু বলতে না পারে। শুধু বিমানের এমডি নয়, তার আরো দুজন কাজের বুয়া ছিল, তারাও কিন্তু মেয়েটিকে বিভিন্ন সময় এইভাবে তারা চর থাপ্পড় মেরেছে, তারাও অত্যাচার করেছে। আর বিমানের এমডির সামনে কখনো মেয়েটিকে যেতে দেওয়া হয়নি, মেয়েটি বলেছে। তো আসলে এই যে এত নির্যাতন সহ্য করে বিমানের এমডি, তারা হাত অনেক লম্বা, অনেক বড় লোক, টাকা পয়সার কোনো অভাব নাই, খাবার দাবারের কোনো অভাব নাই। তারপরেও এই যে ছোট্ট 11 বছরের বয়সের মেয়েটির জন্য চারটে ভাত কিন্তু হয়নি, তাকে তারা দেয়নি খেতে, বাথরুমে বন্দি করে রেখেছে সেই মেয়েটিকে। কি নির্মম পরিহাস! সেই মেয়েটি কাউকে কোনো কিছু বলতে পারে নাই, চিৎকার করতে পারে নাই, শুধু নীরবে সহ্য করে গেছে। তাকে খাবার দেওয়া হয় না, তাহলে সে বেঁচে ছিল কিভাবে? বাথরুমের মধ্যে দাঁত ব্রাশ করার পেস্ট ছিল, সেইগুলো সে ক্ষুধার তাড়নায় খেয়েছে। বাথরুমে টিস্যু ব্যবহার করা হয়, আমরা টিস্যু ব্যবহার করি, সেই টিস্যু সে পানিতে ভিজিয়ে
খেয়েছে, এভাবে সে জীবন নির্বাহ করেছে। এই যে গেল শীত, আমরা খাটে থাকি, লেপ কম্বল বিভিন্ন কিছু গায়ে দিয়ে, তারপরেও এই শীতের মধ্যে আমাদের থাকাটা কষ্টকর। কিন্তু এই মেয়েটি, কোনো বেড তো দেওয়াই হয় নাই, বাথরুমে বন্দি করে রাখা হয়েছে, সেই ভিজা জায়গার মধ্যে এই মেয়েটি কখনো শুয়ে থাকছে, কখনো দাঁড়িয়ে থাকছে, কিন্তু উপরে একজন আছে যে দেখেছে। তার বাঁচার কথা ছিল না, কিন্তু আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। যে রাখে আল্লাহ, মারে কে? আসলে আল্লাহ তার হায়াত দিয়েছে বলে সে এ পর্যন্ত বেঁচে এসেছে। কারণ এই যে নরপিশাচগুলোর বিচার হওয়া দরকার আছে, যার ফলে কিন্তু আল্লাহ মেয়েটাকে এ পর্যন্ত বাঁচিয়ে রেখেছে, খাওয়া দাওয়া না থাকার পরেও। যাই হোক, দীর্ঘ 8 মাস হয়ে যাওয়ার পর যখন এই বিমানের এমডি দেখলো যে মেয়েটিকে হয়তো আর বাঁচবে না, আমরা ফেসে যাব, সেই সময় গোলাম মোস্তফা মানে মোহনার বাবাকে ফোন করে যে আপনার মেয়ের খুবই উগ্র বা অস্বাভাবিক আচরণ, আমরা তাকে মানে মেনটেন করতে পারতেছি না, আপনার মেয়েকে এসে নিয়ে যাও। তো তারপর গোলাম মোস্তফা আসে, তার তখনও কিন্তু তার সঙ্গে তাকে দেখা করতে দেওয়া হয় না, তাকে দীর্ঘ কয়েক ঘন্টা বসিয়ে রেখে ঠিক সারাদিন শেষ হওয়ার পরে সন্ধ্যার পরে যাতে কেউ না দেখে সেই সময় তার কাছ থেকে সাদা কাগজে দস্তখত লিখে নেয় যে তার মেয়েকে সে সুস্থ পেয়েছে, এবং কিছু টাকা দেওয়ার কথাও তারা লিখে নেয়। এগুলো সবই ছিল বানোয়াট, যাতে তারা ভবিষ্যতে আইনের মার পেছে না পড়ে, এই কারণে তার কাছ থেকে সাদা কাগজে লিখিত নেয়। কিন্তু উপরে তো আল্লাহ একজন আছে, যার কেউ নেই তার কিন্তু অনেকেই আছে পৃথিবীতে। তো এমন অবস্থায় একজন সাংবাদিক তার সাহায্যে এগিয়ে আসে, তার বিভিন্ন বন্ধু বান্ধব সবাই মিলে তাকে সাহায্য করে গোলাম মোস্তফা এবং মোহনার পরিবারকে। মেয়েটিকে হাসপাতালে ভর্তি করা হয় এবং উত্তরা থানায় ওসির সাথে যোগাযোগ করে মামলা করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে আমাদের এটিএন বাংলা সাংবাদিক আলী আসগর ইমন ভাই, তাকে কলিজার অন্তস্থ থেকে আমি ধন্যবাদ জানাই। এরকম সাহসী সৎ সাংবাদিক আছে বলেই দেশ এখনো টিকে আছে, যে গরিব সাধারণ জনগণ বিচার পাচ্ছে। শুধু ইমন ভাই নয়, তার পাশে আরো দাঁড়িয়েছেন বিভিন্ন অনেক কন্টেন্ট ক্রিয়েটর, এছাড়াও তার অনেক বন্ধু বান্ধব, সাংবাদিক বন্ধু বান্ধব, সবাই বিষয়টিকে যখন তুলে ধরে তখন কিন্তু মানে পুলিশ এই মামলার যারা বিবাদী রয়েছে তাদেরকে কিন্তু অ্যারেস্ট করে 4 জনকে। তো কয়েকদিন আগে যখন প্রথম শুনানি হয় কোর্টে, ঢাকার সিএমএম কোর্টে, এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা সবাই আশা করেছিল যে এদের সবাইকে রিমান্ডে নেওয়া হবে, কিন্তু একজন তদন্তকারী কর্মকর্তা যে টাকা খেয়ে, এই এমডির কাছ থেকে টাকা খেয়ে বুধ হয়ে গিয়ে সে রিমান্ড দাবি করেছে 1 নম্বর আসামি না 2 নম্বর আসামি, 3 নম্বর আসামি, 4 নম্বর আসামি, যিনি সাসপেক্ট, যে ঘটনা ঘটাইতেও পারে নাও ঘটাইতে পারে, এরকম একজনকে। তো তাকে যখন ইমন ভাই প্রশ্ন করলো আপনি কেন 4 নম্বর আসামিকে রিমান্ড চাইলেন, সে কিন্তু আমতা আমতা করে উত্তর দিচ্ছে তার কাছ থেকে আমরা তথ্য বের করবো। আসলে এটা কখনো হয় না, 1 নম্বর আসামি রিমান্ড চাওয়া হয়, 2 নম্বরে চাওয়া হয়, এভাবে কিন্তু পর্যায়ক্রমে চাওয়া হয়। যাই হোক, এটাও ছিল বিশাল বড় বিগ ডিল, মানে টাকার খেলা। কিন্তু আমাদের সাংবাদিক ভাইরা লড়ছড়ে বসে সারা বাংলাদেশের মিডিয়া তোলপাড় হয়ে যায়, এবং আমাদের আলী আসগর ইমন ভাইয়ের ডাকে সারা বাংলাদেশের বিজ্ঞ অনেক আইনজীবী বিনা পয়সায় এই মোহনার পাশে গতকালকে দাঁড়িয়েছে, এবং সিএমএম কোর্টে বিচারক ছিলেন যারা একটি ন্যায্য রায় হয়েছে। বিমানের এমডির 7 দিনের, বিমানের এমডির 5 দিন, এবং অন্যান্য 2 জন কাজের বুয়ার 5 দিন এবং 7 দিন করে 6 দিন করে রিমান্ড মঞ্জুর হয়েছে। বিচারক যিনি ছিলেন তিনিও কিন্তু গতকাল মোহনাকে দেখে অঝরে চোখের পানি ছেড়ে দিয়েছেন, কিভাবে নির্যাতন গুলো করেছে, পুলিশ কেঁদেছে, সাধারণ জনগণ, সাংবাদিক এবং অ্যাডভোকেট যারা ছিলেন, আমাদের সকলের চোখের জল ঝরেছে এই মেয়েটিকে দেখে। তো আপামর বাংলাদেশের সর্বসাধারণ জনগণ এবং প্রবাস থেকে অনেক ভাইয়েরা এখন এই মোহনার ফ্যামিলির পাশে এসে দাঁড়িয়েছে, অনেকেই অলরেডি অর্থ সহায়তা করেছেন, এবং ভোলার একজন প্রবাসী ভাই যিনি সৌদি আরবে থাকেন, তিনি মোহনার দায়িত্ব নিয়েছেন, 10 লাখ টাকা এককালীন ব্যাংকে অ্যাকাউন্ট করে দিয়ে মোহনার পড়াশোনার খরচ চালানোর কথা সে বলেছেন। তো আশা করি বাংলাদেশে এখনো মানে সঠিক বিচার হয়, জনগণ আছে, ন্যায্য বিচার হয়, শুধু তুলে ধরার মানুষের অভাব। তো এই যে আলী আসগর ইমন ভাই, এসকে মিডিয়া টিপু ভাই, এছাড়াও এই মোহনার বাবার বাসায় যে ভাড়াটি, আরো পাশের ভাড়াটিয়া সাংবাদিক ভাই, ইনি কিন্তু মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এদের সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা ঘটনার মানে শাস্তি পেতে পাওয়া, মানে এই আসামিগণ বেঁচে না যেতে পারে, আসলে প্রমাণ হয়ে গেল যে টাকা থাকলে কেউ আইন থেকে কিন্তু বের হয়ে যেতে পারে না। দেখেন এই বিমানের এমডি কতটাই চালাক এবং ধূর্ত, সে যে আইনজীবীকে নিয়োগ দিয়েছে, সে আইনজীবী কিন্তু একজন অনেক অভিজ্ঞ বা বয়স্ক লোকজন, তার দাড়ি পেকে গেছে, সে কিন্তু দেখেন কোর্টে বলতেছে যে মেয়েটির উপর নির্যাতন হয়েছে, সে নাকি শনাক্ত করতে পারে নাই। কত খারাপ, আসলে টাকার কাছে মানুষ কিভাবে বিক্রি হয়ে যায়। তো
আশা করি সকলেই যেভাবে পাশে ছিলেন এরকম বাংলাদেশ সাধারণ জনগণের পাশে, এরকম অসহায় পরিবারের পাশে ভবিষ্যতেও থাকবেন। আর আমার এই পেজটিকে সবাই ফলো করবেন, সবার ভালোবাসা আমার কাম্য, সবাই আমার ভিডিও দেখবেন। ভালো থাকবেন সবাই।